This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা ৫টায় ৫ কথা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকর্পিতা। নজর রাখবো এই মুহূর্তে ব্রেকিং নিউজগুলো। দেখুন, আগামীকাল বিকেলে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ ঘিরে অশান্তি বা বিশৃঙ্খলা এড়াতে একেবারে সতর্ক রাজ্য। জেলা শাসকদের সতর্ক থাকার বার্তা স্বরাষ্ট্র দপ্তরের। ভিড় সামাল দেওয়া, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারির নির্দেশ। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ নেওয়া ও পরিকাঠামোগত সাহায্য নিশ্চিত করার কথা বলা হয়েছে। পুলিশকে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সমন্বয় রেখে কাজ করার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। আরো একবার জানাই আপনাদেরকে, কাল বিকেলে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ এবং সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ ঘিরে অশান্তি বা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক রাজ্য। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি সুশমন রয়েছেন আমাদের সঙ্গে। সুশমন, মূলত কোন কোন দিকগুলোকে খতিয়ে দেখা হচ্ছে? দেখো, স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে প্রত্যেকটি জেলার যারা দায়িত্বে রয়েছেন তাদের ইতিমধ্যেই একটি চিঠি করে বলে দেওয়া হয়েছে যে যখন লিস্ট প্রকাশ হবে বা তার আগে থেকে যেন আইন শৃঙ্খলার দিকে বিশেষ করে নজরদারি করা হয় এবং আইন শৃঙ্খলা যাতে কোনো অসুবিধা না হয়। যদি কোথাও বিশৃঙ্খলা বা কোথাও কোনো গণ্ডগোলের আভাস পাওয়া যায়, সেই আগাম আভাস তা বুঝতে হবে এবং সেখান থেকে কিন্তু এরিয়া ডমিনেশন করতে হবে। স্বাভাবিকভাবেই কিন্তু একেবারে প্রত্যেকটি জেলাকে বলে দেওয়া হয়েছে এবং এর মধ্যে যেটা গুরুত্বপূর্ণ যে সমস্ত জেলাগুলো যথেষ্ট স্পষ্টকাতর এবং যেই সমস্ত জেলায় একেবারে এই যে যারা বিবেচনাধীন নামের সংখ্যা বেশি রয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু আরও বিশেষ করে নজরদারির কথা বলা হয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই এই যে আগাম আভাস, এর আগেও যেটা দেখা গেছিল, এইবারে কিন্তু আরও বিশেষ করে নজরদারি বা বিশেষ করে যাতে কোনো গণ্ডগোল না হয় সেদিকে আরও নজর রাখার কথা বলেছে ইলেকশন কমিশনের তরফ থেকে। একেবারেই ধন্যবাদ তোমাকে। हाँ कल के बोलोगे। हाँ सेकेंड বিকেল দিকে না না কোনো ইনস্ট্রাকশন নেই, ইনস্ট্রাকশন তো সেমই আছে। সেমই ইনস্ট্রাকশন কি আছে? ইনস্ট্রাকশন তো সব স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশন আর অল স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনস। No new instructions can come in. They are all standing instructions. Everybody has to follow the instructions. দেখুন, আগামীকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে এবং সে বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার তিনি কি বলছেন তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। ব্যবস্থা করেছি, একটা থাকবে, বিভিন্ন জায়গায় লোক থাকবেন, আমাদের কেন্দ্রীয় বাহিনী লোক থাকবে, লোকাল পুলিশ থাকবে, কি কোনো রকম এরকম না হয়, সিচুয়েশন গন্ডগোল না হয়। নির্বাচন কমিশন আমাদেরকে 6খানা অবজেক্টিভ দিয়েছেন। সেই 6খানা অবজেক্টিভের মধ্যে প্রথম হচ্ছে নির্বাচনটাকে পুরো ভায়োলেন্স ফ্রি করাতে হবে। 2 হচ্ছে কোনো ইনডিউসমেন্ট থাকবে না, ইনডিউসমেন্ট ফ্রি হতে হবে। 3 হচ্ছে কোনো ইন্টিমিডেশন হবে না, কেউ কাউকে ভয় দেখাতে পারবে না, তো আমাদেরকে ইন্টিমিডেশন ফ্রি রাখতে হবে। 4th হচ্ছে কোনো ছাপ্পা হবে না, ছাপ্পা ফ্রি রাখতে হবে। 5th হচ্ছে কোনো বুথ ক্যাপচারিং, বুথ জ্যামিং হবে না এবং 6th হচ্ছে সোর্স জ্যামিং হবে না। তো থানার ওসি এবং যারা অফিসাররা ছিল তাদেরকে প্রত্যেককে ডিটেলে এই অবজেক্টিভগুলো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, ওদেরকে বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের এই 6টা অবজেক্টিভ আমাদেরকে অ্যাচিভ করতে হবে এবং এটার ক্ষেত্রে আমাদের যা যা স্ট্র্যাটেজি, যা যা প্ল্যানিং করার কথা, যা যা স্টেপ নেওয়ার কথা সেটা আমরা ডিটেলে আলোচনা করেছি। সিএপিএফ এর ওদের কোর্স কোঅর্ডিনেটরও এখানে আছে, ওদের সাথে আলোচনা করে আমাদের অবজারভার সাহেবরাও এখানে চলে এসছে। এখানে আমাদের জেনারেল অবজারভার সাহেবরাও আছে, এখানে পুলিশ অবজারভার সাহেবরাও আছে। ওরাও যত আমাদের সেন্সিটিভ এলাকাগুলো আছে, সেন্সিটিভ বুথগুলো আছে, ওরা সবাই ঘুরছে। পুলিশ তো ঘুরছেই, যত সিএপিএফ ঘুরছে তার সাথে পুলিশের কম্পোনেন্টও আছে, আমিও ঘুরবো।
আগামীকাল বেরোবে প্রথম অতিরিক্ত তালিকা। তার আগে ভবিষ্যৎবাণী দিলীপের, এসআইআর এ শেষ পর্যন্ত অন্ততপক্ষে 1 কোটি নাম বাদ যাবে দাবি করছেন দিলীপ। ভেরিফিকেশন শেষ হলেই সব বোঝা যাবে। ভবিষ্যৎবাণী খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। যেটা বলেছি 1 কোটি বা 1 কোটির বেশি সেদিকেই যাবে। ভেরিফিকেশন হয়ে গেলে বুঝতে পারবেন। কাউন্টনি এখনো বুঝতেই পারেননি, যখন টাইট হবে তখন বুঝতে পারবেন। বাংলার জনতাকে আমি আপিল করব, আপনার সহযোগিতা করুন। পশ্চিমবাংলার যে বদনাম আছে, হিংসা হয়, মারামারি হয় ইলেকশনে, সেটা যেন না হয়। এই দিলীপ ঘোষ বা বিজেপির নেতারা কি করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যায়, মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়, সেটার জন্য আস্ফালন করছেন, আনন্দ বোধ করছেন। আবার বলছেন বাংলার জনগণকে সহযোগিতা করতে বলবো এই নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায়। ভেবে দেখুন সব থেকে কতখানি একটা খারাপ রাজনীতি হলে ভারতবর্ষের যেটা প্রাণ গণতন্ত্র, তার উপর দিয়ে রোড রোলার চালাতে চাইছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন এসআইআর এ 1 কোটি 20 লক্ষের নাম বাদ যাবে। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58 লক্ষ 58 লাখ निकाल दिया, उसको बाद छुपा छुपा के लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1 कोटी 20 लाख लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, ये लोगों ने छुपा छुपा के, छुपा रुस्तम लोगों ने 1 कोटी 20 लाख लोगों को नाम उतार दिया। आफ्टर 14 कि लॉग इन उसका पास में है, ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। क्या मत प्रे करके जा रहा है जस्टिस के लिए, जियो और जीने दो। দিলীপ বাবুকে আমরা উপদেশ একটা দিতে পারি, গরমটা আস্তে আস্তে বাড়ছে কলকাতায়, উনি টিয়া পাখি নিয়ে ভোরবেলা করে ধর্মতলায় বসুক, তাহলে দেখবেন কত কোটি নাম বাদ যাবে, কতটা থাকতে পারে, ওনাকে সব বলে দেওয়া হবে আগে থেকে। এবং ইলেকশন কমিশনকেও উনি এক প্রকার খাঁচার ভেতরে রেখে এই আলোচনাগুলো করতে পারে। আমরা বুঝতে পারছি না যে ইলেকশন কমিশনারটা কি, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর না মনোজ আগরওয়াল। আমাদের মাঝে মাঝে প্রশ্ন জাগে যে এতগুলো মানুষের নাম যে বাদ যাবে ওনারা জানছেন কি করে। ঠিক মাপে মাপে কাঁটায় কাঁটায় মিলিয়ে দেওয়ার জায়গা এবং তৈরি করছেন। এবং সব থেকে বড় কথা, আমরা আইনি ব্যবস্থা এবার নিতে বাধ্য হব বিজেপির বিরুদ্ধে এবং বিজেপির নেতাদের বিরুদ্ধে। তার কারণ তারা যেভাবে বাংলার মানুষকে হেনস্থা করছেন, খেপাচ্ছেন, এবং তৎস ইলেকশন কমিশন চুপ করে দেখছেন, ইলেকশন কমিশনের একটাও প্রেস কনফারেন্স করে কন্ডেম করছেন না এই বিষয়গুলো, এটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি। ভোটের সময় কিভাবে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন। সুশোভন, ইতিমধ্যে এই বৈঠক সম্পর্কে লেটেস্ট কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, জয়েন্ট ফোর্স ডেভেলপমেন্ট কমিটি তাদের এই বৈঠক হয় এবং এই বৈঠকে যেমন স্পেশাল অবজারভার এনকে মিশ্র ছিলেন এবং এর পাশাপাশি সিএপিএফ সিআরপিএফেরও যারা নোডাল অফিসার তারা ছিলেন। স্বাভাবিকভাবেই তুমি জানো যে 480 কোম্পানি ইতিমধ্যেই এখানে চলে এসছে এবং এর পরে প্রায় 1820 কোম্পানি আসবে এবং সব মিলিয়ে প্রায় 2000 কোম্পানি যখন আসবে তখন ভোটের দিন কোথায় তাদের পোস্টিং দেওয়া হবে, কোথায় তাদের কি কাজ করতে দেওয়া হবে, এবং তারপর যখন ভোট শেষ হয়ে যাবে তখন 200 কোম্পানি শুধুমাত্র ভোট পরবর্তী হিংসা যদি হয় তার জন্য মজুত করে রাখা হবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু যে বৈঠক, সেই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এবং এই বৈঠকে যেটা মূলত একেবারে আলোচনা হয় যে যখন প্রথম দফা এবং দ্বিতীয় দফার বৈঠক হবে, নির্বাচন হবে, সেই নির্বাচনে মূলত এদের কোথায় কোথায় থাকবে, বিশেষত যারা স্পর্শকাতর যে সমস্ত বুথগুলো রয়েছে এবং বিশেষ করে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু বাহিনী বেশি করে মজুত রাখা হবে। এমনকি নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টত বলে দেওয়া হয়েছে বাহিনী নিয়ে কোনো যেন অসুবিধা না হয়, বাহিনী থাকবে এবং তাদের যেখানে যেখানে প্রয়োজন
সেই সমস্ত জায়গায় কিন্তু রাখতে হবে এবং তাদের দিয়ে কাজ করাতে হবে। অর্থাৎ একেবারে বাহিনী সংক্রান্ত কোনো বিষয় যাতে কোনো গাফিলতি না থাকে এবং কোনো অভিযোগ না উঠে আসে, এটাই একমাত্র লক্ষ্য নির্বাচন কমিশনের, যা নিয়ে আজকে বৈঠক হয়। প্রায় 1.5 ঘন্টা ধরেই বৈঠক চলে। ধন্যবাদ সুশোভন। তার মানে তার মধ্যে চক্রান্তমূলক কিছু আছে, জেনুইন ভোটারদের বাদ রাখার একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এই যে প্ররোচনার বীজ, সেটা তো পুঁতে দিচ্ছে নির্বাচন কমিশন। তারাই আবার বলছে শান্তি রাখো। আপনার এলাকায় দেখলেন আপনি আছেন, আপনার বাড়ির পাশের লোকটি নেই, বা পাশের লোকটি আছেন আপনি নেই, অথচ আপনারা জেনুইন ভোটার। কে করছে? নির্বাচন কমিশন করছে। কি করছে? জেনুইন ভোটারদের বাদ দিচ্ছে। আপনি কাউকে বলছে বাঙালি অবাঙালি ভেদ করতে যাচ্ছে, কাউকে হিন্দু মুসলমান ভেদ করতে যাচ্ছে, কিন্তু নাম সবার বাদ যাচ্ছে, সব দিকের বাদ যাচ্ছে। ফলে এর বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবেন। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সমস্ত জেলা শাসকের কাছে যে বার্তা পাঠানো হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে সরকারের ভেতর এখন কেঁপে গিয়েছে। 60 লক্ষ বিচারাধীন ভোটার, যা তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিচারাধীন ভোটার বানিয়েছেন, তাদের যখন ভাগ্য নিয়ন্ত্রণের ফলাফল বেরোচ্ছে, তা নিয়ে সরকার কেন এত চিন্তিত, কেন এত শঙ্কিত, এবং এর দায়িত্ব পুরো এখন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। সাপ্লিমেন্টারি এসআরে নিশ্চয়ই কিছু লোকের নাম বাদ গেছে, তার জন্য হতে পারে প্রিকশন হিসাবে নিতে পারে, কারণ মানুষ তো ক্ষুব্ধ হবে। আজকে যে পশ্চিমবঙ্গে এসআইআর, বাংলার মুখ্যমন্ত্রী চিৎকার করছেন, এই এসআইআরের এই অবস্থার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে দায়ী। প্রথম দিন থেকে আপনার চালাকি, প্রথম দিন থেকে আপনার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গের প্রশাসনের নির্বাচন কমিশনকে মদত, তারপর আপনি সমস্যা তৈরি করে সমস্যার ফায়দা নেবার জন্য ময়দানে নেমেছেন। নামটা বাদ গেল কেন? যদি বিডিও, এসডিও, এআরও, এইআরও, ডিইও সব সরকারি, আজকে সরকারি যারা কর্মচারী, তারা কেন মদত করলো না ঠিক মতন? কেন সংখ্যালঘু এলাকায় বিশেষ করে নজর দিল না রাজ্য? আজকে আপনি বলছেন সংখ্যালঘুদের নাম বাদ যাচ্ছে। সেদিন তো আপনার বোঝা উচিত ছিল যে সংখ্যালঘুদের নাম বাদ দেওয়ার জন্যই এসআইআর। তা যদি হতো তাহলে সেই সংখ্যালঘু এলাকায় যাতে মানুষ বিপদে নাম পারে, কাগজপত্র সব কিছু আপনি ব্যবস্থা করতেন। নামের বানান ভুলে সমস্যা, তারিখ ভুলে সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা আপনি তৈরি করেছেন। তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে নকড়া করছেন, ভোটের আগে রাজনীতি করার জন্য হাতিয়ার পেয়ে গেছেন আপনি। আগামীকাল প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। উদ্বিগ্ন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মেখলিগঞ্জের বিধানসভার বিবেচনাধীন ভোটাররা। মেখলিগঞ্জ বিধানসভায় প্রায় 27,000 মানুষের নাম বিচারাধীন তালিকায় আছে। নাম বাদ যাওয়ার আশঙ্কায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকার বিবেচনাধীন যারা ভোটাররা, তারা। বিজেপির দাবি কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। তৃণমূলের হুঁশিয়ারি, বৈধ ভোটারের নাম বাদ গেলে বৃহত্তর আন্দোলন হবে। ভোট দিয়েছি, এখন ভোট নাই। এখানকার নাগরিক আমরা আশা করি ভোটটা আবার উঠে যাও, ভোট দিতে পারি। আমিও বিচারিত তালিকায় আছি, আমি অনেক কয়েকবার ভোট দিচ্ছি, কিন্তু এবার শুনলাম যে আমার ভোটটা আর কি কাটা গেছে, বিচারাধীন তার নামে আছে। তো আমি খুব চিন্তায় আছি আর কি, আশা করি কালকে যেন ভোটটা আমাদের উঠে আর কি। আমি এইখানকার মেয়ে, আমি এই স্কুলে পড়াশোনা করছি, আমার জন্ম এখানে, আমাকে খুব টেনশনে ফেলে দিছে। আমি কি করবো এখন, আমি নিজেই বুঝতে পারছি না যে কি করবো। আমার 2002 এর নাম থাকতেও তো মেয়েদের তো বিয়ে হয়, আমার তো 2002 আমার তো 2007 বিয়ে হয়ে আছে। কি মেয়েদের কি বিয়ে হয় না? বিয়ে হলে তো শ্বশুর বাড়িতে আসে, আমার ভোটের এখানে আছে, ভোটের লিস্টের নামও আছে, কিন্তু আমার এখানে এরকম করে রাখছে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বলে এসছে যে কোনো বৈধ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বৈধ মানুষের ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায়, তাহলে পরে তৃণমূল কংগ্রেস সেই মানুষের স্বার্থে যতদূর যাওয়া দরকার, যেভাবে আন্দোলন সংগঠিত বিগত দিনে হয়েছে, আগামীতেও হবে। আতঙ্কে থাকার কিছু নেই। ভারতীয় যারা নাগরিক, রাষ্ট্রবাদী মানুষ যারা এই দেশের বসবাস করে, তাদের প্রত্যেকটা মানুষের নাম ওঠা প্রয়োজন আছে। ধাপে ধাপে আরও যাদের ভুল ত্রুটি নেই, তাদের সকলেরই নাম উঠবে। কিন্তু এরকম নয় যে একজন বাবার 269টা 379টা সন্তান আছে, তাদের কথা আমরা বলতে পারছি না, তাদের গ্যারান্টি নেই, কারণ একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে।
রাজ্যে এসআইআর এর কাজে ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের 23 জেলার জন্য 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। নেতৃত্বে অবসরপ্রাপ্ত 19 জন বিচারপতি ট্রাইব্যুনালে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, বিশ্বজিৎ বসু সহ 19 জন। সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পেলে আপিল করা যাবে ট্রাইব্যুনালে। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর অনলাইনে এবং অফলাইনে আবেদন জানানো যাবে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে অফলাইনেও আবেদন করা যাবে। সব আপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইব্যুনালে আর থাকবে না। এখন প্রশ্ন, নির্দিষ্ট সময়ের মধ্যে আদৌ বাদ পড়া ভোটারদের আবেদনে নিষ্পত্তি হবে তো? এটা তো সাপ্লিমেন্টারি লিস্ট তো যখন আমরা পাবো আমরা পাবলিশ করে দেবো। সেটা তো দেখুন, ট্রাইব্যুনাল এখন যে আছে, জাজ সিলেকশন হয়েছে, ওটা নোটিফিকেশন হয়ে গেছে। এরপরে জায়গা করতে হবে, এর জায়গায় পরিকাঠামো করতে হবে, কোর্ট লিখেছে। যখনই তৈরি হবে আমরা লেগে আছি যত তাড়াতাড়ি এদেরকে ফোর্স তো আসবেই। অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্যই স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। সোমবার প্রকাশিত সাপ্লিমেন্ট চার্জশিটে অ্যাডজুডিকেট হিসেবে যাদের নাম বাতিল হবে তারাও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। রেকর্ড করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী দুই দায়িত্ব মিলিয়ে সবচেয়ে বেশি সময় কোনো সরকারের প্রধান থাকার রেকর্ড করলেন। ভাঙলেন সিকিমের পবন কুমার চামলিংয়ের রেকর্ড। পশ্চিমবঙ্গে একটানা 23 বছর 137 দিন ক্ষমতায় ছিলেন জ্যোতি বসু। নবীন পট্টনায়ক ওড়িশার মুখ্যমন্ত্রী ছিলেন আরেকটু বেশি, 24 বছর 92 দিন। তবে মোদী সকলকে ছাপিয়ে গেছেন। টানা 8,931 দিন সরকারের প্রধান থাকার রেকর্ড মোদীর। গুজরাটের মুখ্যমন্ত্রী হন 2001 সালে 7ই অক্টোবর। তারপর থেকে পরিষদীয় ও সংসদীয় রাজনীতিতে অপরাজিত। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনই প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। কার্যকালে ছেদ পড়েনি, তাই তার ক্ষেত্রে দুটো কার্যকাল জুড়ে গেছে। ক্ষমতায় থাকার ম্যারাথনে মোদীর প্রতিদ্বন্দ্বী যারা, তারা সকলেই মুখ্যমন্ত্রী। সিকিমের পবন কুমার চামলিং মুখ্যমন্ত্রী ছিলেন 24 বছর 165 দিন। ওড়িশার নবীন পট্টনায়ক ক্ষমতায় ছিলেন 24 বছর 99 দিন। পশ্চিমবঙ্গে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন 23 বছর 137 দিন। ত্রিপুরায় মানিক সরকার টানা 19 বছর 363 দিন মুখ্যমন্ত্রী ছিলেন। নরেন্দ্র মোদী এই বছর অক্টোবরে 7 তারিখ ক্ষমতায় টানা 25 বছর থাকার রেকর্ড করবেন। ইতিমধ্যে সমাজ মাধ্যমে আরও কয়েকটি রেকর্ড করেছেন প্রধানমন্ত্রী মোদী। মার্চে মোদীর ইউটিউব চ্যানেলে উপভোক্তা 3 কোটি ছুঁয়েছে। ইনস্টাগ্রামে মোদীর ফলোয়ার সংখ্যা 10 কোটি ছাড়িয়ে গেছে। এক্স হ্যান্ডেলে মোদীকে ফলো করেন 10 কোটি 64 লক্ষ নেটিজেন। মুখ্যমন্ত্রীতে হ্যাটট্রিকের পর প্রধানমন্ত্রীত্ব হ্যাটট্রিক করে ফেলেছেন নরেন্দ্র মোদী। এই রেকর্ড দেশের আর কোনো রাজনীতিকের নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।